তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে তোমার শব্দ গঠন, বাংলা ব্যাকরণ, ইতিহাস ও আলোচ্য বিষয়। এটা হচ্ছে আমাদের বাংলা লেকচার প্ল্যান যেখানে আছে সেটার মধ্যে প্রথম লেকচারটাই দেখো। এই যে শব্দ গঠন, তারপরে ব্যাকরণ, ইতিহাস এবং আলোচ্য বিষয়, অর্থাৎ গ্রামার যখন আমরা পড়বো, তো নর্মালি গ্রামারের যে সকল মেইন টপিক গুলা সেগুলার বাহিরেও যদি একটু বেশি ইনডেপথ কোশ্চেন চলে আসে, তখন অনেকেই আছে যারা আমরা পারি না। তো এটার কারণটা হচ্ছে যে আমরা ইনডেপথ পড়াশোনাটা করি না। এটার জন্যই তোমাদেরকে এই যে বাংলা ব্যাকরণের, ইতিহাস, তারপর আলোচ্য বিষয়, এই জিনিসগুলো জানা জরুরি। দেখো তোমার এই যে ধ্বনির পরিবর্তন, তারপরে সমাস, কারক বিভক্তি, তারপর নত্য সত্য বিধান, বানানের নিয়ম, তারপর উচ্চারণ, যতিচিহ্ন, পুরুষ স্ত্রীবাচক শব্দ, উপসর্গ দ্বিরুক্ত শব্দ, সন্ধি, তারপরে তোমার অনুসর্গ, পদাশ্রিত নির্দেশক, তারপরে পদ প্রকরণ, বাচ্য, উক্তি, প্রকৃতি প্রত্যয়। এছাড়া তোমার যে ব্যাকরণের মধ্যে আনুষঙ্গিক অন্যান্য যতগুলো টপিক আছে সবগুলোই কিন্তু স্টুডেন্টরা বেশ ভালোভাবে শেখে। কিন্তু মাঝে মধ্যে কিছু কোশ্চেন যেগুলো তোমার এরকম ব্যাকরণের, ইতিহাস, তারপরে তোমার বাংলা ভাষার উদ্ভব, তারপরে উপভাষা, এই সকল জায়গাগুলো থেকেও চলে আসে। আমরা দেখবো যে কিভাবে কোশ্চেন গুলো আসতে পারে। তো ওই জন্য আজকের ক্লাসে আমরা বাংলা লেকচার ওয়ানে শব্দ গঠন, বাংলা ব্যাকরণ, ইতিহাস এবং আলোচ্য বিষয়, এই টপিক গুলা কভার করব। তো ফার্স্টে কি দেখো যে তোমার ব্যাকরণ কি। শুরুতেই যেটা, যে ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান। এবং পরীক্ষায় আসে যে ব্যাকরণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থটা কি। তো এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ওকে, আবারও বলতেছি, বিশেষভাবে বিশ্লেষণ। এবং এই যে ব্যাকরণ শব্দটা আছে এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। আমরা জানি যে প্রত্যয় হচ্ছে নর্মালি তোমার দুই প্রকারের হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তোমার কৃৎ প্রত্যয়, আর আরেকটি হচ্ছে তোমার তদিত প্রত্যয়। তদিত প্রত্যয়। এই কৃত প্রত্যয় অ্যাকচুয়ালি তোমার কাকে মিন করে? এটা মিন করে কোনো কিছুর যখন কাজ করা বোঝায় তখন সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এবং তদিত প্রত্যয় কাকে মিন করে? যখন কোনো কিছুর নাম প্রকাশ করে তখন সেটা হচ্ছে তদিত প্রত্যয়। তো এখানে এই যে ব্যাকরণ শব্দটা এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। এখন প্রশ্ন হলো যে এটা কি কৃত প্রত্যয় নাকি তদিত প্রত্যয়। তো ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টই আছে যারা ভাবে যে ব্যাকরণ তো এটা একটা নাম স্বরূপ, তার মানে এটা হচ্ছে একটা তদিত প্রত্যয়, কিন্তু না, ইটস এ কৃত প্রত্যয়। কেননা দেখো এই যে ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে এই যে বি আ ক্রি অন, অর্থাৎ বিশেষ আলোচনা করে চলে, এই জিনিসটাকে বোঝানো হয়। অর্থাৎ ব্যাকরণ শব্দটাকে যদি আমরা পুরোটাকে ভেঙে দেখি, তাহলে এই যে বি আ ক্রি অন, এটার পুরোটার মানে হচ্ছে বিশেষ আরো আলোচনা করে চলে। দ্যাট মিন্স ব্যাকরণ শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কাজকে নির্দেশ করতেছে। এই জন্য এটা হচ্ছে তোমার কৃত প্রত্যয়। এবং আমরা আরেকটা জিনিসও খেয়াল করতেছি যে ক্রির সাথে দেখো একটা চিহ্ন আছে। এই চিহ্নটাকে অনেকটা রুট ওভারের মতো, তাই না? স্কোয়ার রুট যেটা সেটার মতো। তো এটাকে বলা হয় তোমার ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন। আর এই যে ধাতু চিহ্নটা শুধুমাত্র তোমার কৃৎ প্রত্যয়ের সাথেই ব্যবহার করা যায়। তদিত প্রত্যয়ের ক্ষেত্রে ধাতু চিহ্ন কখনোই ব্যবহার হয় না। দ্যাট মিন্স এই যে ব্যাকরণ শব্দটা, এইটা দেখেও চেনা যাচ্ছে যে ব্যাকরণ শব্দটা হচ্ছে একটা কৃৎ প্রত্যয়। এরপর দেখো যে ব্যাকরণ শব্দটা একটা সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। তো মনে রাখবা, সংস্কৃত এবং তৎসম বলতে মেইনলি তোমার একটা জিনিসকেই বোঝায়, মানে সেম ইকুয়াল জিনিসকেই বোঝায়। এবং এই ব্যাকরণ শব্দটা একই সাথে একটা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। বাংলা গ্রামারে তোমার যতগুলো তোমার পরিচ্ছেদ আছে, প্রায় 32-র মতো পরিচ্ছেদ আছে। তোমরা দেখবা 19-এর যে গ্রামার বইটা, তো তার মধ্যে প্রত্যেকটা টপিকই হচ্ছে এক একটা পারিভাষিক শব্দ। যেমন সন্ধি বলো, সমাস বলো, এগুলো সবগুলোই হচ্ছে এক একটা পারিভাষিক শব্দ। এবং পারিভাষিক শব্দ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে সকল শব্দের কোনো সমার্থক শব্দ হয় না। আবারও বলতেছি, যে সকল শব্দের কোনো সমার্থক শব্দ হয় না। যেমন আমরা প্রায়শই একটা পারিভাষিক শব্দ পরীক্ষা আসতে দেখি, দ্যাট ইজ ডায়ালেক্ট, তাই না? তো ডায়ালেক্ট শব্দটার অর্থ হচ্ছে তোমার উপভাষা। ওকে, এরকম আরো অনেক ধরনের ইংরেজি শব্দ আছে যেগুলোকে আমরা পরিভাষার মধ্যে পড়বো, পারিভাষিক শব্দের মধ্যে পড়বো। তো সেগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। ইনফ্যাক্ট বাংলা টপিকের উপর যদি কোশ্চেন থাকে তাহলে পারিভাষিক শব্দ থেকে 2-1 মার্ক থাকবেই। মানে এটা মুখস্থ পার্টের টপিক হিসেবে বিবেচনা করা হয়, বা তোমার ওই যে বিরোচন পার্টের টপিক হিসেবে বিবেচনা করা হয়, বাট স্টিল এই টপিকটা থেকে কোশ্চেন থাকবেই। এবার আসো যে ব্যাকরণের ইতিহাস।
যে আমরা তো ব্যাকরণ পড়বো নেক্সট, এই যে যতগুলো টপিক এখানে বললাম আমি এই লেকচার প্ল্যানের মধ্যে সবগুলো টপিকই আমরা শিখবো, তাই না? গ্রামারের কোনো টপিক বাদ যাবে না। তো এটা পড়ার আগে আমাদেরকে একটু ব্যাকরণের ইতিহাসটা সম্পর্কে জানা জরুরি। তো দেখো এখানে চারটা কোশ্চেন, যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে, তারপরে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে, তারপর হচ্ছে বাংলা ভাষায় বা হরফে প্রথম ব্যাকরণবিদ কে, এবং প্রথম বাঙালি ব্যাকরণবিদ কে। তো এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন উত্তর আমরা একটু পরে দিচ্ছি, তার আগে আমরা এটার হিস্ট্রিটা একটু জেনে নেই। তো দেখো বাংলা ব্যাকরণের ইতিহাস বা হিস্ট্রি যদি আমি আলোচনা করি, তার মধ্যে সর্বপ্রথম যেটা আসবে, যার নাম আসবে, তিনি হচ্ছেন পাণিনি। এই ব্যক্তি হচ্ছে তোমার ভারতীয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ, প্রথম ব্যাকরণবিদ, যার লিখিত একটা বই হচ্ছে তোমার অষ্টাধ্যায়ী। এবং এই বইটা কোন ভাষায় লিখিত? এটা হচ্ছে তোমার সংস্কৃত ভাষায় বা তৎসম ভাষায় লিখিত বই। ঠিক আছে? এইটারই অর্থাৎ অষ্টাধ্যায়ীটাই লেখার সময় পানিনি পুরোটা কমপ্লিট করতে পারে না, যার দরুন তার শিষ্য, পাতা দ্বারা বোঝানো হচ্ছে পতঞ্জলি, সে পরবর্তীতে এই বইয়ের জন্য কাজ করে। ঠিক আছে, তার নাম হচ্ছে কি পতঞ্জলি। ফাইন। তার মানে আমরা এখানে যেটা দেখলাম যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ হচ্ছে পাণিনি, এবং যার লিখিত একটা বই হচ্ছে অষ্টাধ্যায়ী। এবং পরবর্তীতে যেটা আসে আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে তোমার আশশুম্পা শাও। আশ সুম্পা শাও। তো এই যেই ব্যক্তি আশশুম্পা শাও, তিনি একজন পাদ্রী, পর্তুগিজ নাগরিক। তিনি হচ্ছে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণের লেখার প্রয়োজনীয়তা বোধ করেন, এবং পরবর্তীতে তিনি বাংলা ভাষার জন্য একটা ব্যাকরণ বইও লিখেন, যে বইটার নাম হচ্ছে তোমার ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালি ই পর্তুগিজ। এই নামটা আমরা একটু পরে দেখব। তো এই যে ব্যক্তি কেন তোমার বাংলা ভাষার ব্যাকরণ লিখার প্রয়াসটা পেলেন, এটার পেছনে কারণ হচ্ছে তিনি 1734 সালে তোমার এই যে ভোকাবুলারি মিডিয়ামা বেঙ্গালি পর্তুগিজে বইটা রচনা শুরু করেন। তখন তিনি ঢাকার গাজীপুর সংলগ্ন ভাওয়ালের গড় অঞ্চলে আসছিলেন, এবং সেখান থেকে তার এই মোটিভটা আসে যে ব্যাকরণ বইটা লিখার। ফলে তিনি 1743 সালে, অর্থাৎ 3-4কে উল্টে দিলে দেখো যে 43 হয়ে যায়, তো 1743 সালে ওই বইটা প্রকাশ করেন। ফাইন। এবং তখন অবধি কোনো ধরনের বাংলা হরফ আবিষ্কৃত হয়নি। দ্যাটস ওয়াই তার যে লিখিত বইটা, সেখানে হরফ ব্যবহার করা হয় রোমান হরফ। রোমান হরফ ব্যবহার করা হয়, কেননা বাংলা হরফ সেখানে ব্যবহার করা যায় নাই, বিকজ বাংলা হরফগুলো তখন অব্দি আবিষ্কৃতই হয় না 1743 বা 34 সালের ওই ঘটনা। কিন্তু পরবর্তীতে যখন হেলহেড, এই যে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড, ঠিক আছে, ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড, ইনি হচ্ছে একটা বই লিখেন, যে বইটার নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটাতে তিনি সর্বপ্রথম বাংলা হরফ ব্যবহার করেন, কারণ তত মানে ওই সময়ের মধ্যে তোমার বাংলা হরফটা আবিষ্কৃত হয়ে যায়। এবং এই বইটা তিনি লিখেন হচ্ছে 1778 সালে, মানে এই এই সালে তিনি এটা প্রকাশ করেন। তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ হচ্ছে পাণিনি, যিনি কিনা একটা বই লিখে, বিখ্যাত বই, দ্যাট ইজ অষ্টাধ্যায়ী। এই বইটা হচ্ছে সংস্কৃত বা তৎসম ভাষার একটা বই। পরবর্তীতে এই বই নিয়ে কাজ করে তারই শিষ্য পতঞ্জলি। এবং বাংলা ভাষার ব্যাকরণ সর্বপ্রথম লেখেন কে? সেটা হচ্ছে আশশুম্পা শাও, পাদ্রী। তিনি 1734 সালে এই বইটা লেখা শুরু করেন, যখন তিনি ঢাকার ভাওয়ালের গড় স্থানে ছিলেন, এবং 43 সালে সেটা প্রকাশ করেন। এবং তিনি যে হরফ ব্যবহার করেন সেটা হচ্ছে রোমান হরফ, কেননা তখন অব্দি বাংলা হরফ আবিষ্কৃতই হয়নি। এবং নেথানিয়াল ব্রাসি হেলহেড সর্বপ্রথম ইংরেজি ভাষায় একটা বই লিখেন, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এবং এই বইটাতে তিনি বাংলা হরফটা ব্যবহার করেন, কেননা ওই সময়ের মধ্যে বাংলা হরফটা আবিষ্কৃত হয়ে যায়। এবং এই যে রাজা দ্বারা বোঝানো হইতেছে, দেখো রাজা গৌড়কে দিয়ে দিল, পানিনি অষ্টাধ্যায়ীর পাতা আস্তে আস্তে পরে হেলহেড রাজা গৌড়কে দিয়ে দিল। তো এই যে গৌড়কে বলতে বোঝানো হচ্ছে যে গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে? আর এটা হচ্ছে 1833 সালের ঘটনা। দেখো রাজা রামমোহন রায়, রাজা বলতে বোঝানো হচ্ছে রাজা রামমোহন রায়, যিনি কিনা একজন বাঙালি। তিনি সর্বপ্রথম এই ব্যাকরণ বইটা লিখেন 1833 সালে। তো যদি এখন আমরা এর আগের কোশ্চেন গুলার এবার অ্যান্সার করতে চাই, তাহলে কি অ্যান্সার হবে? তোমরা একটু আমাকে অ্যান্সার করবা। ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে হবে তাহলে? বলো।
পানিনি। পানিনি, রাইট। পানিনি। এবং যদি বলা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে, তাহলে কার নাম আসবে বলো? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে, তাহলে কার নাম আসবে? এই যে দেখতে পাচ্ছ তোমরা, সুম্পা শাহ। তিনি হচ্ছে গিয়ে সর্বপ্রথম বাংলা ভাষার জন্য ব্যাকরণ বইটা লিখেন। মানে এটার উত্তর হচ্ছে পাদ্রি, পাদ্রি সুম্পা শাহ, সুম্পা শাহ। এবং যেটা হচ্ছে দেখো যে হরফ ব্যবহার করা হয় বাংলা ভাষার বা বাংলা হরফের প্রথম ব্যাকরণবিদ হবে কে তাহলে বলো? এই যে নেথানিয়াল ব্রাসি হ্যালহেড, এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে NB হ্যালহেড। ইনি হচ্ছে গিয়ে সর্বপ্রথম বাংলা ব্যাকরণের যে বইটা লিখে ইংরেজি ভাষায়, সেখানে বাংলা হরফটাও ব্যবহার করেন। এবং প্রথম বাঙালি ব্যাকরণবিদ যদি জিজ্ঞেস করে তাহলে তার নাম কি হবে বলো? এই যে গৌড়ীয় ব্যাকরণ যিনি লিখে, তার নাম কি হবে? রাজা রামমোহন রায়। রামমোহন রায়। রাইট। এবার আসি আমরা যে একটু এইগুলো সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। আমরা তো এখানে বললাম এটাকে ভিজুয়ালি একটু রিপ্রেজেন্ট করলে তোমাদের এটা মাথায় থাকবে। সো খেয়াল করো, আমি তোমাদেরকে এখন একটু ইনফরমেশন গুলো দেখাচ্ছি। ওকে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাচু, এটা হচ্ছে তোমার পানিনির স্ট্যাচু। তিনি একজন প্রাচীন ভারতীয় লৌহ যুগের সংস্কৃত ব্যাকরণবিদ এবং ভাষাতত্ত্ববিদ, প্রাচীন ভারতে শ্রদ্ধেয় পণ্ডিত। ঠিক আছে। তারপর দেখো, তিনি হচ্ছে ভাষাবিজ্ঞানের জনক হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তার রচিত অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য তিনি বিখ্যাত। তার মানে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ বললে কি অ্যান্সার হবে? এই যে পানিনি অ্যান্সার হবে, যিনি কিনা যে বইটা লিখছে যেটার জন্য তিনি বিখ্যাত, সেটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। ওকে, অষ্টাধ্যায়ী। এই যেই হচ্ছে তোমার সেইটার একটা আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। ফাইন। নেক্সট আসি আমরা যে আস্তে আস্তে দ্বারা বোঝানো হচ্ছে আশহুম্পাশকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেকনিক। এই যে পানিনি অষ্টাধ্যায়ীর পাতা আস্তে আস্তে পরে হেলহেড রাজা গুরুকে দিয়ে দিল। তোমরা শুধু টেকনিকটা মুখস্থ করবা আর বাকি ইনফরমেশন গুলো মাথায় রাখার চেষ্টা করবা। ঠিক আছে। তো দেখো, আস্তে আস্তে দ্বারা বোঝানো হচ্ছে ম্যানুয়েল দা আশহুম্পা সাউ। তো তিনি হচ্ছে, দেখো পর্তুগিজ লেখা আছে, তিনি হচ্ছে পর্তুগিজ নাগরিক, যিনি কিনা ভারতবর্ষে আগমন করেন। এবং স্পেসিফিকলি যদি বলি আমরা, তিনি এই যে দেখো, এই যে ঢাকার অদূরে দেখা যাচ্ছে, ঢাকার অদূরে হালের গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়ালের গড়ে অবস্থান করেছিলেন। এবং ওই সময় তিনি একটা বই লিখেন, যেখানে তিনি এই যে বাংলা ব্যাকরণ রচনা করার প্রয়াস নেন। একটা বই লিখেন, বইটার নাম হচ্ছে ভোকাবুলারিও, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালাই ই পর্তুগিজ। ঠিক আছে, এটা হচ্ছে পুরো নাম, আর সংক্ষেপে বলা হয় ভোকাবুলারি। এই বইটা তিনি লিখেন। ওকে। এবং সেখানে হরফ ব্যবহার করেন তিনি রোমান হরফ। আর কেন তিনি রোমান হরফ ব্যবহার করেন? কারণ তখন অব্দি বাংলা হরফটা আবিষ্কৃতই হয়নি। ঠিক আছে। তো আমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে এটা কত সালে, এটা হচ্ছে দেখো 1743 সালে এটা প্রকাশিত করা হয়। ওকে। তো আমরা যেটা বুঝলাম যে বাংলা ভাষার জন্য সর্বপ্রথম যিনি ব্যাকরণ রচনা করেন তার নাম হচ্ছে ম্যানুয়েল দে সুম্পাসাও। তিনি কিনা ঢাকার অদূরে গাজীপুর সংলগ্ন ভাওয়ালগড়ে অবস্থান করছিলেন। ওই সময় তিনি একটা বই লেখার প্রয়াস নেন, যে বইটার নাম হচ্ছে ভোকাবুলারি মিডিয়াম অফ বেঙ্গালি পর্তুগিজ। এবং এই বইটার মধ্যে তিনি রোমান হরফ ব্যবহার করেন। ফাইন। তারপর আসো যে আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। এই যে নেথানিয়াল ব্রাসি হ্যালহেড সম্পর্কে আমরা একটু পরে এমনিতে ইনফরমেশনটা দেখবো, বাট রাজা রামমোহন রায়ের ইনফরমেশনটা আমরা ইনডেপথ দেখবো, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে দেখতে পাচ্ছ চিত্রটা, উপরে পাগড়ি সহকারে টুপির মতো পরা আছে, ইনি হচ্ছে রাজা রামমোহন রায়। তার জন্মসাল মৃত্যু সালটা মনে রাখবা, 22 মে 1772 সাল থেকে সেপ্টেম্বর 27 1833 সাল অব্দি তার জন্ম মৃত্যু সাল। আচ্ছা। তো প্রশ্ন যেটা সর্বপ্রথম আসে মাথায়, যে তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রামমোহন রায়। দেখো, তার পুরো নামটা হচ্ছে কি রামমোহন রায়, তাহলে রাজা শব্দটা আসলো কোত্থেকে? তো রাজা হচ্ছে তার একটা উপাধি, যেটা কিনা তাকে দিয়েছেন কে? তো সেটা আমরা দেখি যে তাকে রাজা উপাধি কে দিল। দেখো, এই যে এখানে মোগল সম্রাট দ্বিতীয় আকবর তার দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য 1830 সালে রামমোহনকে বিলেত পাঠান। তিনি রামমোহনকে রাজা উপাধি দেন। তার মানে দেখো, যদি এরকম একটা প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা আসে
যে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বিলেত ভ্রমণ করেন কে? তো সেটা হচ্ছে কে, এই যে রাজা রামমোহন রায়। তিনি হচ্ছে সর্বপ্রথম বিলেতগামী বাঙালি, ঠিক আছে। এবং সে সেখানে যাওয়ার কারণেই পরবর্তীতে এই যে তোমার দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিটা দেন। তো মনে থাকে যেন কত সালের ঘটনা, 1830 সালের ঘটনা। এছাড়া আরো অনেক কিছু তার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। দেখো যে তিনি একজন ভারতীয় সংস্কারক। তো সংস্কারক ঘটনাটা বা এই যে সংস্কারক শব্দটা, এটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না, গুণাবলী বা তার একটা পরিচিতি। তো এই জিনিসটা তার কেন আসলো? তিনি দেখো এই যে একই সাথে তোমার সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ বাতিলের জন্য প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। অর্থাৎ সতীদাহ প্রথা, এই যে দেখতেছো চিত্রের মধ্যে, এটা হচ্ছে খুবই একটা ব্যাড প্র্যাকটিস। যে যখন স্বামী মারা যেত তখন নারীদেরকেও মানে এরকম পুড়িয়ে ফেলা হতো, যে ভাবতো যে এখন তো স্বামী মারা গেছে, তাহলে নারীকেও পুড়িয়ে ফেলা হোক, মানে তার স্ত্রীকে। তো এটা কিন্তু খুবই ব্যাড প্র্যাকটিস ছিল। দ্যাটস ওয়াই এই যে রাজা রামমোহন রায় তিনি এটার বিরুদ্ধে কাজ করেন। পরবর্তীতে এটাকে তিনি বন্ধ করেন, ঠিক আছে। এরপরে বাল্য বিবাহ কিন্তু তিনি বাতিলের জন্য প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। তো দেখো তিনি এই যে 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন আন্দোলন ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা। মানে এই যে ব্রাহ্ম সমাজ সমাজ এটা প্রতিষ্ঠা করেন কে? এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায়, মনে রাখবা। এবং মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। তিনি সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ বাতিলের জন্য প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। তাকে অনেক ইতিহাসবিদ ভারতীয় রেনেসার জনক বলে মনে করেন। তার মানে ভারতীয় রেনেসার জনককে, তাহলে সেটাও হচ্ছে এই রাজা রামমোহন রায়। 2004 সালে বিবিসির একটা জরিপ প্রকাশিত হয়, যেখানে তোমার বাঙালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারপরে তোমার প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থান, এভাবে করে অনেকগুলা লিস্ট আসে। তার মধ্যে সবচেয়ে প্রথম অবস্থানে ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের জরিপে প্রথম অবস্থানে। এবং এই যে রাজা রামমোহন রায় তিনি হচ্ছে গিয়ে দশম স্থানে ছিলেন, ঠিক আছে। তো তারও কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট আছে। আচ্ছা, তো এরপর দেখো যে তার কর্মজীবন এখানে দেওয়া আছে। আমরা যেটা মনে রাখবো, এই যে সতীদাহ প্রথাটা, এটা সম্পর্কে একটু আমাদেরকে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হলো সতীদাহ প্রথা কিন্তু তিনি চাইলেই প্রবর্তন বা এটাকে চেঞ্জ করার ক্ষমতা তার ছিল না, ঠিক আছে। কেননা ওই সময় তো ব্রিটিশ শাসন চলতেছিল। দ্যাটস ওয়াই কোনো একটা সিস্টেম বা প্র্যাকটিসকে যদি বন্ধ করতে হয়, তাহলে সেটা সরকারের মাধ্যমে বা তোমার অথরিটির মাধ্যমে বন্ধ করা লাগতো। দ্যাটস ওয়াই এই যে সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ প্রথা, এটা বন্ধ করেন অ্যাকচুয়ালি কে? সেটা করেন হচ্ছে লর্ড বেন্টিং। ওকে। কিন্তু প্রচেষ্টাটা কে নেয়, মানে প্রচেষ্টা বা এই যে ইনসেনটিভটা, এটা নেন হচ্ছে রাজা রামমোহন রায়, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা। এবং এই যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তিনি। তার লিখিত দুইটা বইয়ের নাম মনে রাখবা। একটা হচ্ছে তোমার এই যে বেদান্ত সার, আর একটা হচ্ছে বেদান্ত গ্রন্থ। দুইটাই তিনি 1815 সালে প্রকাশ করেন। তো এই যে বেদান্ত সার আর একটা হচ্ছে বেদান্ত গ্রন্থ, এই দুইটা হচ্ছে কার লিখিত বই? রাজা রামমোহন রায় লিখিত বই, মনে থাকে যেন। আচ্ছা, এনিওয়ে, তো রাজা রামমোহন রায়ের সম্পর্কে আরেকটা জিনিস এখানে দেখো, তিনি তার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমুদি। এই যে সংবাদ কৌমুদি, এই পত্রিকাটা দেখো তোমার অন্যান্য সময় অনেকবার আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। যে এটা সম্পাদক কে ছিলেন, তারপরে তোমার এটার পাশাপাশি আরো কিছু সংবাদপত্র আছে, যে সংবাদ প্রভাকর, এইটার তোমার সম্পাদক কে ছিলেন। এই জিনিসগুলো আমরা জানবো। ওকে, নেক্সট আসো। দেন হচ্ছে ওকে, তো তারই লিখিত বই যেটা, সেটাই হচ্ছে তোমার গৌড়ীয় ব্যাকরণ। মানে বাংলা ব্যাকরণের জন্য তার লিখিত যে বইটা, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটা কিনা 1833 সালে প্রকাশ হয়। এরপর আসো যে তোমার আরেকটু দেখি আমরা, এই যে আশুম পাশো সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দ্যাট ইজ, তিনি ভাওয়ালের গড় এই জায়গাটাতে আসেন। তো সে দেখো কারেন্ট চলে গেছে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ জি ভাই, শোনা যায়। ওকে, সমস্যা নেই, আমরা ক্লাস কন্টিনিউ করব। আজকে অনেক জায়গায় হচ্ছে তোমার এই যে মানে ঝড়ের পূর্বাভাস আছে, বুঝছো। তো দ্যাটস ওয়াই কারেন্টের ডিস্টারবেন্স আছে। এনিওয়ে, যে আশুম পাশো তিনি হচ্ছেন পর্তুগিজের নাগরিক, পর্তুগালের নাগরিক। এবং তিনি এই যে 1734 সালে ঢাকার ভাওয়ালের গড়ে এই স্থানে আসেন, এবং পরবর্তীতে তিনি বাংলা ব্যাকরণের একটা বই লেখার প্রয়াস পান।
দ্যাটস ওয়াই তিনি একটা বই লেখেন, যে বইটার নাম হচ্ছে ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালি ই পর্তুগিজ। ঠিক আছে, ই পর্তুগিজ। তো এই যে বইটা তিনি লিখেন, এই বইটাতে তিনি যে হরফ ব্যবহার করেন সেই হরফ ছিল হচ্ছে রোমান হরফ। ওকে, রোমান হরফ, মনে থাকে যেন। আচ্ছা, আর প্রকাশ হয় সেই বইটা কত সালে? সেটা হচ্ছে 1743 সালে প্রকাশ হয়। কোথা থেকে? পর্তুগালের লিসবন থেকে। নেক্সট আসো, নেথানিয়াল ব্রাসি হ্যালহেড, যিনি কিনা যে বইটা লিখে সেই বইটা হচ্ছে ইংরেজি ভাষায় লিখে। দেখো নামটাও কিন্তু সেজন্য ইংরেজিতে, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এবং এইটা তিনি প্রকাশ করেন 1778 সালে, 1778। এবং তিনি সেই বইয়ের মধ্যে বাংলা হরফ ব্যবহার করেন, যে হরফ আবিষ্কারক কে? চার্লস উইকিন্স। ওকে, কেননা ওই সময়ের মধ্যেই কিন্তু তোমার এই যে এই বাংলা হরফ আবিষ্কৃত হয়ে গেছে। ওকে, এই যে 1778, এবং এখানে তোমার সময়টা আমরা একটু আগে যেটা দেখলাম সেটা ছিল 1743। তো এই সময়ের মাঝখানে এই যে চার্লস উইকিন্স বাংলা হরফ আবিষ্কার করে ফেলেন। এবং এই যে বাংলা হরফ সর্বপ্রথম খোদাই করেন কে বলতো? খোদাইকারক, তার নামটা কি জানো? তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। ওকে, মনে থাকে যেন, এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষা আসে, যে বাংলা হরফ প্রথম খোদাই করেন কে? সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার। এবং প্রথম আবিষ্কার করেন কে? সেটার উত্তর হবে চার্লস উইকিন্স। আর এটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ। এবং এই যে দেখো, এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যে নামটা বইয়ের, এটার সাথে সিমিলার আরেকটা বই আছে দেখো, একই কাছাকাছি নামের, যে বইটা লিখন হচ্ছে উইলিয়াম কেরি। তো সেখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই যে বাঙ্গালিতে। দেখো ওই বইটা হচ্ছে গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এবং এই বইটা হচ্ছে গ্রামার অফ বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ। তো এই যে বাঙ্গালি, তার মানে কেরির নামের সাথে লাস্টে দেখো কেরি আই আছে, এবং বাঙ্গালি নামের সাথেও দেখো লাস্টে আই আছে। তো মনে রাখবো কিভাবে আমরা? এনবি হেলহেড যেটা লিখেন সেটাতে কোনো আই নাই, অর্থাৎ এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কেরি সাহেব যেটা লিখেন সেটা হচ্ছে তোমার আই যুক্ত। ঠিক আছে, এইভাবে মনে রাখা যায়। এবার আসো যে শব্দ গঠন। শব্দ গঠন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো এটা আমরা একটু বুঝবো যে অ্যাকচুয়ালি শব্দ গঠন কিভাবে হয়। তো দেখো, শব্দ তোমার সমাসের মাধ্যমে গঠিত হইতে পারে, উপসর্গ যোগে গঠিত হইতে পারে, প্রত্যয় যোগে গঠিত হইতে পারে। তারপরে তোমার এই যে বিবিএস মানে হচ্ছে বাদ বাকি সব, সেগুলো সন্ধি যোগে গঠিত হইতে পারে। ওকে, এখন দেখো, এই যে সমাস যোগে যে সকল শব্দগুলো গঠিত হয়, সেই শব্দগুলোর মধ্যে আমরা যদি দুইটা পার্ট হিসেব করি, যেমন দেখো একটা হচ্ছে ত্রিনয়ন, এই শব্দটা একটা সমাস যোগে গঠিত শব্দ। তো এটা হচ্ছে দুইটা পার্ট, প্রথমটা হচ্ছে ত্রি, পরের পার্টটা হচ্ছে তোমার নয়ন। তো এই যে ত্রি এবং নয়ন দুইটারই কিন্তু দেখো অর্থ প্রেজেন্ট থাকে, এই যে প্রথমটার এবং দ্বিতীয়টার দুইটারই কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, দুইটার সাথে টিক চিহ্ন। কেননা এই যে ত্রি শব্দের অর্থ হচ্ছে তোমার তিন, এবং নয়ন শব্দের অর্থ হচ্ছে তোমার চোখ, তাই না? এই যে চোখ। এখন দ্যাট মিন্স যখন আমরা একটা শব্দ দেখব যে ত্রিনয়ন শব্দটা কি যোগে গঠিত শব্দ, যদি প্রশ্ন আসে এইভাবে, তো আমরা দেখবো যে এটার যে দুইটা পার্ট, দুইটা পার্টের কি স্পেসিফিক মিনিং আছে কিনা। যদি দেখি যে থাকে, তাহলে বুঝতে হবে যে ওই শব্দটা একটা সমাসযোগে গঠিত শব্দ, কেননা দুইটারই কিন্তু স্পেসিফিক অর্থ আছে। কিন্তু উপসর্গের ক্ষেত্রে দেখো, উপসর্গের ক্ষেত্রে তোমার প্রথমটার কোনো অর্থ থাকে না, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে কোনো অর্থ থাকবে না, দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থ থাকবে। যেমন একটা শব্দ দেখো, বেহেড। এই যে বেহেড শব্দটা, এটার প্রথম অংশ কি বে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে হেড। তো বের কি কোনো অর্থ আছে? নাই। কিন্তু হেডের কিন্তু অর্থ আছে, তাই না? তার মানে এই বেহেড শব্দটা হচ্ছে একটা উপসর্গযোগে গঠিত শব্দ। আবার দেখো, প্রত্যয় হচ্ছে ঠিক উপসর্গের উল্টো। দ্যাট ইজ, সেই ক্ষেত্রে প্রথমটার অর্থ থাকবে কিন্তু দ্বিতীয়টার কোনো অর্থ থাকবে না। বোঝা গেল? যেমন দেখো, উক্তি শব্দটা একটা প্রত্যয়যোগে গঠিত শব্দ, কারণ উক্তি শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো? বচ যোগ কয়তাক্ত রস্বীকার, মানে বচ যোগ কয়তাক্ত রস্বীকার। তো বচ মানে হচ্ছে তোমার বলা, তার মানে এটার কিন্তু অর্থ আছে। কিন্তু কয়তাক্ত রস্বীকারের কি কোনো অর্থ আছে? নাই। দ্যাট মিনস এই যে উক্তি শব্দটা, এটা একটা প্রত্যয়যোগে গঠিত শব্দ, কারণ প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই। উপসর্গের ক্ষেত্রে দেখলাম বেহেড শব্দটার প্রথমটার অর্থ ছিল না, দ্বিতীয়টার অর্থ ছিল। সমাসের ক্ষেত্রে দেখলাম যে দুইটা পার্টেরই আলাদা মিনিং ছিল। তো এই হচ্ছে শব্দ গঠনের সিস্টেমটা। তো এতটুকু কি তোমরা বুঝছো কিনা বলো তো? একটু জানাও যে বুঝতে পারছো কিনা এই শব্দ গঠনের বিষয়টা।
জি ভাইয়া বুঝছি। ওকে, তোমাদের বইতে আমি যে শীটটা দিব জি বইয়ের ভাইয়া। দাগানো শীট, সেখানে দেখবা যে আরো এক্সাম্পল আছে, এগুলোর সমস্যা নেই, আর আমরা একটু পরে আরো এক্সাম্পল সলভ করব। আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, এই যে উপসর্গ, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি কি জানো? প্রেফিক্স বা সাফিক্স। রাইট। সাফিক্স হবে না, সাফিক্স তো শেষে যুক্ত হয়, উপসর্গ তো শুরুতে যুক্ত হয়, তাই না? তার মানে এটা হচ্ছে প্রিফিক্স। ওকে, প্রিফিক্স মনে থাকে যেন। এবার আসলে আমরা প্র্যাকটিস দেখি, এই যে কারক শব্দটা, এটা কি যোগে গঠিত শব্দ? তো কারককে যদি তুমি ভাঙো, পাবা হচ্ছে ক্রি যোগ নক। তার মানে ক্রি মানে হচ্ছে একটা অর্থ থাকে, দেখো না ধাতু চিহ্ন আছে, নকের কিন্তু কোনো অর্থ নাই। তাহলে এটা কি যোগে গঠিত শব্দ বলো? প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা অর্থ নাই। তাহলে কারক শব্দটা একটা প্রত্যয় সাধিত শব্দ। উপসর্গ। হ্যাঁ, উপসর্গ কিভাবে? প্রথমটার অর্থ নাই উপসর্গতে, দ্বিতীয়টা অর্থ আছে, কিন্তু এখানে তো প্রথমটারই আছে, দ্বিতীয়টার নাই। তার মানে এটা হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ। ঠিক আছে। এরপর দেখো এই যে বিভক্তি, আর মনে রাখবা কারক শব্দটাকে যে ভাঙলে কি হয়, এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষা আসে, ক্রি যোগ নক। ক্রি যোগ নক মূর্ধন্য ক, আরে ধাতু চিহ্ন অবশ্যই থাকতে হবে। বিভক্তিকে ভাঙলে হচ্ছে বি ভজ যোগ কয়তাক্ত রস্বীকার। তো এই ধরনের গুলা হচ্ছে তোমার দুইটা যোগে গঠিত হয়, যেমন প্রত্যয় এবং উপসর্গ দুইটাই কানেক্টেড, কেননা এইটুকু পার্ট একটা অংশের মধ্যে পড়ে যায়, আবার এইটুকু পার্ট আরেকটা অংশের জন্য পড়ে যায়। তো এগুলো পরীক্ষা আসবে না, যেগুলো তোমার এরকম দুইটার সাথে কানেক্টেড, একই সাথে তোমার দুইটা যোগে গঠিত শব্দ, সেগুলো আসবে না। সন্ধি শব্দটা দেখো, সন্ধি হচ্ছে সমযোগ ধি। ঠিক আছে। এই সন্ধি শব্দ এমনিতেই তোমার সন্ধি যোগে গঠিত শব্দ, কারণ এটা দেখো এখানকার কোনো নিয়মে মানতেছে না, এটার কোনোটারই অর্থ দেখা যাচ্ছে। ওকে। তারপর সংখ্যা সমযোগ ক্ষে, প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নাই, এরকম বোঝায়। বচন হচ্ছে বচ যোগ অনট, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। তার মানে এটাও কিন্তু প্রত্যয় যোগে গঠিত শব্দ, প্রত্যয়। ঠিক আছে, বচ যোগ অনট। এই যে ধাতু চিহ্নটাই দেখতে পাচ্ছি যে আমরা, এটা একটা অবশ্যই কৃত প্রত্যয় গঠিত শব্দ। এখানে এই যে কারক শব্দটা একটা কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। উপসর্গের ক্ষেত্রে দেখো উপযোগ স্বর্গ, তো এখানে উপর তো কোনো অর্থ নাই, তাই না? কিন্তু স্বর্গের অর্থ আছে। তার মানে উপসর্গ এমনিতেই উপসর্গ যোগে গঠিত শব্দ। ওকে। আর এই যে স্বর্গ, এই স্বর্গ মানে কি? উপসর্গ মানে কি বলতো? এই স্বর্গ মানে হচ্ছে তোমার অধ্যায়, এই যে চ্যাপ্টার বলি না আমরা, যখন তোমার সহপাঠ পড়ছিলা, সেখানে তোমার এই যে এত নম্বর স্বর্গ, 6 নম্বর স্বর্গ বা 2 নম্বর স্বর্গ, এরকম ছিল কি ছিল না বলতো, সহপাঠের গল্পের বইগুলোর মধ্যে? তো এই যে স্বর্গ মানে হচ্ছে অধ্যায়। আর একটা হচ্ছে যে হ্যাভেন, সেটার সাথে কিন্তু নিচে একটা ব থাকে, এটা মনে হচ্ছে তোমার হ্যাভেন। ঠিক আছে। তারপর প্রকৃতি দেখো, প্রযোগ কৃতি, প্রত্যয় হচ্ছে প্রতিযোগ অয়। ব্যাকরণটাকে যদি ভাঙি, সেটা তো আমরা শুরুতেই দেখলাম, বি আ ক্রি অন। ওকে। আর এটা অবশ্যই তোমার একটা কৃত প্রত্যয়ের যোগে গঠিত শব্দ। ঠিক আছে। নেক্সট আসো, যে আর এটা কিন্তু একই সাথে উপসর্গ যোগে গঠিত শব্দ, মানে এটা উপসর্গ আছে, প্রত্যয় যোগও আছে, দুইটাই। বাট স্পেসিফিকলি দেখো এখানে একটা ধাতু চিহ্ন আছে, তাই আমরা প্রত্যয়টাকে মেইনলি নিব। ওকে। বাট অনেক সময় আসে যে ব্যাকরণ শব্দটা নিচের কোন যোগে গঠিত শব্দ, সেখানে দুইটা দুইটা করে অপশন থাকে। তো যেখানে দেখবো প্রত্যয় এবং উপসর্গ দুইটাই আছে, তখন সেটা অ্যান্সার আমি লিখে দিচ্ছি, প্রত্যয় প্লাস উপসর্গ দুইটাই। ওকে। এবং এখানে তোমার টোটাল কতগুলো উপসর্গ আছে বলতে পারবা? অনেক সময় এটাও আসে যে ব্যাকরণ শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে, তো 3টে উপসর্গ আছে, মনে থাকে যেন। তারপর দেখো বাংলা লিপি। তো লিপি হচ্ছে নর্মালি, ভারতীয় লিপি দুই ধরনের, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরেষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা বাম পাশ থেকে শুরু হয়ে ডানে গিয়ে শেষ হবে। যেমন এই যে আমরা বাংলা লেখা যখন দেখি, তো আমরা এই যে এই পাশ থেকে শুরু করে লিখতে 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 তোমার ডানে এখানে গিয়ে শেষ করি, আবার এখান থেকে নিচে এখান থেকে লেখা শুরু করে এখানে গিয়ে শেষ করি, তাই না? তো এই যে বাংলা এবং হিন্দি, এই ভাষাটাই হচ্ছে তোমার ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত, কেননা এটা বাম থেকে শুরু হয়ে ডানে গিয়ে শেষ হয়। কিন্তু খরেষ্ঠী লিপি হচ্ছে তোমার ঠিক উল্টো, সেটা তোমার ডান দিক থেকে শুরু হয়ে হয়ে বামে গিয়ে শেষ হবে, আবারও সেটা ডান দিক থেকে শুরু হয়ে বামে গিয়ে শেষ হবে। যেমন দেখো আরবি এবং উর্দু, এই দুইটা ভাষা হচ্ছে এরকম খরেষ্ঠী লিপির অন্তর্ভুক্ত। যেমন আমরা যখন কোরআন শরীফ পড়তে যাই, সেখানে আমরা বাম দিক থেকে পড়ি না ডান দিক থেকে পড়ি বলো তো? কোন দিক থেকে পড়ি বলো? ডান দিক থেকে। ডান দিক থেকে, তার মানে সেটা হচ্ছে খরেষ্ঠী লিপি। আর আমাদের যে বাংলা ভাষা, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত। এবার আসলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়,
তো আলোচ্য বিষয়ের মধ্যে নর্মালি দেখো কি কি আছে, এই যে ধ্বনিতত্ত্ব, তারপরে তোমার শব্দতত্ত্ব, তারপর হচ্ছে তোমার বাক্যতত্ত্ব, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব, এই চারটা। অভিধান তত্ত্বকে কাউন্টে নেওয়া হয় না, বাট এটাও কিন্তু একটা তত্ত্বের মধ্যে পড়ে। তো নর্মালি যদি বলে আলোচ্য বিষয় কয়টি, তাহলে উত্তর হবে 4টি। কেননা দেখো, নর্মালি যদি আমরা একটা ভাষা, ব্যাকরণ কিসের কাজ করে, ব্যাকরণ কিসের সংবিধান, ভাষার সংবিধান। তো ভাষা কখন আসে, ভাষার মানে হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য। তো সেটা সর্বপ্রথম একটা একটা ছোট বাচ্চা যখন কথা বলা শুরু করে, তখন তো সে দেখবা যে ধ্বনি উচ্চারণ করে, মানে আউ করে, মানে কি উচ্চারণ করে সে নিজেই জানে, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরো ধ্বনি, ঠিক আছে, ধ্বনি। তো ধ্বনি থেকে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। এই ধ্বনি থেকে পরবর্তীতে আসে তোমার হচ্ছে এই যে বর্ণ, ওকে, বা তোমার শব্দ, ঠিক আছে। তারপরে আসে তোমার হচ্ছে একটা বাক্য, তারপরে আসে গিয়ে তোমার একটা অর্থ, তাই না? তার মানে অর্থ পেতে হলে আমাদেরকে এই যে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। অর্থাৎ তুমি শুধু অ বললা, যেমন একটা বাবু অ বললো, তুমি কিছুই বুঝবা না। তারপরে ধরো আমি বললো, তাও তুমি বলবা যে আমি কি, তুমি স্পেসিফিক অর্থটা পাবা না। যখন সে বলবে যে আমি আমি আহ কি বলা যায়, আমি সেখানে যাব, ওকে, আমি সেখানে যাব, তখন গিয়ে তুমি অর্থটা বুঝতে পারবে। তো এই হচ্ছে মূলত বেসিক যে ধারণাটা। তো ধ্বনি নিয়ে যে তত্ত্বের মধ্যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ধ্বনিতত্ত্ব, ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। শব্দ নিয়ে যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে তোমার মরফোলজি, মনে রাখবা। এরকম যদি কোশ্চেন করা হয়, দ্য সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ দি ফরমেশন অফ ওয়ার্ডস, তাহলে অ্যান্সার হবে কি মরফোলজি, কারণ ওয়ার্ডের স্ট্রাকচার বিল্ডিং করার যেই সিস্টেমটা সেটাই হচ্ছে মরফোলজি, যেটার আরেকটা বাংলা নাম হচ্ছে রূপতত্ত্ব। আর বাক্যতত্ত্ব বা পদক্রম, এইটা হচ্ছে তোমার ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। তার মানে যদি এরকম আসে দ্য সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ দি বিল্ডিং অফ সেন্টেন্স, তখন উত্তর হবে সিনট্যাক্স, ওকে, মনে থাকে যেন। আর অর্থতত্ত্ব যেটা, সেটাকে বলা হয় সিমেন্টিক্স। এগুলা কিন্তু ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইংরেজিতে একটা টপিক আছে ভোকাবুলারির মধ্যে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেখান থেকে তোমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন করা হয়, মানে এক কথায় প্রকাশ, ওকে, সেইটার মধ্যে আসে। এই হচ্ছে 4টা আলোচ্য বিষয়। আর আরেকটা তোমার এডিশনাল টপিক আছে, দ্যাট ইজ অভিধান তত্ত্ব। এটাকে বলা হয় লেক্সিকোগ্রাফি। তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে এটা কি পড়ছিলা, যে যে ব্যক্তি ডিকশনারি লিখে তাকে কি বলা হয়? তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, অর্থাৎ এ পার্সন হু রাইটস ডিকশনারি ইজ কল্ড এ লেক্সিকোগ্রাফার, মনে থাকে যেন। এ পার্সন হু রাইটস ডিকশনারি ইজ কল্ড এ লেক্সিকোগ্রাফার। তো এই যে ফোনোলজি, আমরা ধ্বনিতত্ত্ব, এটার মধ্যে কি কি টপিক আছে দেখো। যেহেতু ধ্বনির সাথে রিলেটেড হচ্ছে তোমার বর্ণ, মানে ধ্বনিত হচ্ছে জাস্ট উচ্চারিত রূপ, আর এটা লিখিত রূপটাই হচ্ছে কি বর্ণ, তাই না? তো এই যে বাংলা ভাষায় বর্ণমালা কতগুলো বলো তো, বর্ণমালা কতগুলা, বলো, বাংলা ভাষায় বর্ণমালা কতগুলো? একটা। শুনতে পাই নাই? একটা। রাইট, একটা। কেননা দেখো, যদি আসে যে বর্ণ কতগুলো, তাহলে হবে 50টা। তার মধ্যে তোমার 11টা হচ্ছে স্বরবর্ণ এবং 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। টোটাল সাম আপ করলে 50টা হবে। কিন্তু স্পেসিফিক বর্ণমালা কিন্তু একটাই, যেটার মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটাই ইনক্লুডেড। অর্থাৎ বর্ণমালা বলতে বোঝানো হয় আলফাবেট। আর আলফাবেট কথাটার মানে হচ্ছে সেট অফ লেটার্স, ঠিক আছে, সেট অফ লেটার্স, মানে প্রত্যেকটা বর্ণেরই একটা সেট প্রকাশ করতেছে, তার মানে সেট কিন্তু একটাই, ওকে। তো এই যে বর্ণমালা, লিপি, বর্ণবিন্যাস, অক্ষর বিন্যাস, উচ্চারণ, বানানের নিয়ম, সন্ধি, নত্য সত্য বিধান, এগুলো হচ্ছে ফোনোলজি বা ধ্বনিতত্ত্বের বিষয়। সন্ধি কেন ধ্বনিতত্ত্বের বিষয়? কেননা সন্ধির মানেই হলো ধ্বনির মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। এই জন্যই তোমার সন্ধিও হচ্ছে একটা ধ্বনিতত্ত্বের বিষয়। আর পরীক্ষায় কিন্তু এটা প্রচুর আসে, এটাকে ট্রিপল স্টার দিয়ে দিলাম। একই সাথে নত্য সত্য বিধানও কি, যে দুইটা বর্ণ, এই জন্যই তোমার এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো মনে থাকে যেন এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে অক্ষর বিন্যাস, বর্ণ। ধ্বনিতত্ত্বের মধ্যে যা যা ছিল সেগুলো আলোচনা করলাম। এবার দেখো, তোমার নেক্সট যেটা, সেটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় মরফোলজি। আর যদি তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আসে, তাহলে কিভাবে আসবে? এই যে দ্য সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ ওয়ার্ড
ফরমেশন ইজ কল্ড মরফোলজি। মরফোলজি। সো এই হচ্ছে বিষয়টা, ওকে। তো এই শব্দতত্ত্বের মধ্যে বা রূপতত্ত্বের মধ্যে কোনগুলো আলোচনা হয়? যেমন তোমার যোজক। যোজক মানে হচ্ছে কানেক্টরস, ইংরেজিতে আমরা যে কানেক্টরস গুলো পড়ছি না সেগুলো। তো কানেক্টরস কি করে? দুইটা শব্দকে কানেক্ট করে, তার মানে এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে বচন, এক বচন, বহু বচন, সেটা কি টাটি, খানাখানি, গুলো, বা এত এত সংখ্যক, এত এত জন, তো এইগুলা যখন আসে এগুলা এক একটা শব্দের সাথে যুক্ত হয় না, যার মাধ্যমেই তো তোমার এক বচন বহু বচন বুঝায়। তার মানে দ্যাটস এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। লিঙ্গ, তোমার শব্দের মাধ্যমেই তো তুমি ডিফারেন্সিয়েট করবে যে এটা পুরুষ লিঙ্গ নাকি এটা স্ত্রীলিঙ্গ নাকি এটা ক্লিব লিঙ্গ, তাই না? তার মানে এটাও শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ কিসের সাথে যুক্ত হয়? প্রিফিক্স আকারে শব্দের সাথে যুক্ত হয়, তার মানে এটাও শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। অনুসর্গ সেম। তারপর তোমার পদ ও পদ নির্মাণ প্রক্রিয়া, মনে রাখবা, পদ এবং পদ নির্মাণ প্রক্রিয়া হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু পদ পরিবর্তন সেটা হচ্ছে অন্য একটা টপিক, সেটা হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত হবে, ওকে। পদ পরিবর্তন। তো এই যে প্রকৃতি প্রত্যয়, এটাও তোমার শব্দতত্ত্বের ভিতরে, কারণ এখানে তো আমরা স্পেসিফিক শব্দ অনুযায়ী বের করতেছি। তারপর দ্বিরুক্ত শব্দ, দেখো নামের সাথেই শব্দ আছে এবং এটার অপর নাম হচ্ছে শব্দ দ্বৈত। অ্যাডমিশন টেস্টে আসে যে দ্বিরুক্ত শব্দের অপর নাম কি? শব্দ দ্বৈত। তারপর হচ্ছে সমাস, সমাসও কিন্তু শব্দ নিয়ে কাজ করে। তারপর বিভক্তিও কি শব্দের সাথেই যুক্ত হয়। এবং ক্রিয়ার কাল, এটা কিন্তু বিউপির জন্য পড়তে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে ক্রিয়ার কাল পড়া ইম্পর্টেন্ট, তোমাদেরকে ক্রিয়ার কাল থেকে কোশ্চেন করবে। সেটা আমি পরে দিবা আলাদাভাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা কোন ধরনের, মানে এটা কি পুরা গঠিত বর্তমান নাকি এটা ঘটমান বর্তমান নাকি তোমার অতীত ভবিষ্যৎ, এই ধরনের কোশ্চেন করে আর কি। তো ট্রিক্স আকারে ওগুলো মনে রাখা যায়, এমন না যে খুব কঠিন, খুবই সহজ। তারপর দেখো বাক্যতত্ত্ব বা পদক্রম, দ্যাট ইজ কল্ড সিনট্যাক্স। এটা এটা আসতে পারে কিভাবে? ওয়ান অফ সাবস্টিটিউশন হিসেবে, এরকম এ সিস্টেম, আহ এ সিস্টেম না, আমি বলি যে দা সিস্টেম দ্যাট ইজ related with the building of sentence, that is known as syntax। ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং এর সাথে যে সিস্টেমটা রিলেটেড সেটা হচ্ছে সিনট্যাক্স। এটার মধ্যে কি কি আছে? যেমন তোমার প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। এই যে যতি, ছেদ বা বিরাম চিহ্ন, এগুলা কিন্তু স্পেসিফিকলি তোমাদেরকে আমি ফুল ক্লাসে পড়াবো, সমস্যা নেই। যেখানে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা বিরাম চিহ্ন, কোনটা কেন বসে, কোনটা কতটুকু গ্যাপ নিয়ে দাঁড়াতে হয়, বা তোমার মানে এটা কিভাবে আসছে, এই জিনিসগুলো পড়তে হবে। শুরুতে একটা কোশ্চেন করি, বলো তো এই যে যতি চিহ্ন বা বিরাম চিহ্নের জনক কে? এটা সর্বপ্রথম কে আনেন বা ব্যবহার করেন? আচ্ছা, এটা হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বইটাতে তিনি এই সর্বপ্রথম ব্যাকরণের ভিতরে এই যেই বিরাম চিহ্ন ব্যবহার করেন, সেই বইটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বইটার নামও ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বেতাল পঞ্চবিংশতি, মনে থাকে যেন। তারপর দেখো এই যে কারক, বাচ্য, উক্তি, পদ পরিবর্তন, একটু আগে যেটা বললাম যে পদ পরিবর্তন, সবগুলাই হচ্ছে তোমার বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচিত বিষয়। আচ্ছা, তারপর দেখো অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ সবগুলাই তোমার অর্থ শব্দটি আছে। এই যে অর্থতত্ত্ব থেকে পরীক্ষা আসে না খুব একটা, কেননা এটা খুবই সিম্পলি পোলাপান ধরে ফেলতে পারে, যেটা অর্থ হতে আলোচ্য বিষয়। যেমন তোমার সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, মুখ্যার্থ, গৌণার্থ। তো এই যে অর্থ শব্দটা সবগুলোর সাথেই কানেক্টেড, দ্যাটস এটা পরীক্ষা আসে না খুব একটা, ওকে। আর মনে রাখবা কিভাবে সবগুলোর সাথেই অর্থ থাকে। তো আমরা এখানে বুঝি যে অ্যাকচুয়ালি মুখ্যার্থ এবং গৌণার্থ জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো মুখ্যার্থ বলতে বোঝায় মূলত মূল শব্দকে, এবং গৌণার্থ বলতে বোঝানো হচ্ছে যে এটার একটা ডিফারেন্ট মিনিং থাকে বা ভিন্ন অর্থ থাকে। যেমন আমি বীজগণিতের সূত্র পড়ি, এখানে সূত্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? মূল শব্দটাকেই বোঝানো হচ্ছে। সূত্র বলতে এখানে বলতে বোঝানো হচ্ছে, যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো, তাই না? আবার দেখো অর্ধচন্দ্র মানে কি? অর্ধচন্দ্র মানে হচ্ছে তোমার অর্ধেক চাঁদ, ধরো এরকম একটা চাঁদ, অর্ধেক চাঁদ। সেটা হচ্ছে মুখ্যার্থ। কিন্তু গৌণার্থ হচ্ছে যেখানে তোমার একটা ভিন্ন অর্থ প্রকাশ পায়। যখন তুমি বলবা আমি তুমি একই সূত্রে গাঁথা, এই ক্ষেত্রে সূত্র বলতে কিন্তু আর এই বীজগণিতের সূত্র বোঝাচ্ছে না। এই ক্ষেত্রে সূত্র বলতে বোঝানো হচ্ছে তোমার লাভ, ঠিক আছে? আবার এই যে অর্ধচন্দ্র, এই শব্দটাই তোমার গৌণ অর্থ হিসেবে যে অর্থটা প্রকাশ করতেছে সেটার মানে হচ্ছে
গলা ধাক্কা, বাগধারা হিসেবে অনেক সময় আসে পরীক্ষা অ্যাডমিশন টেস্টে, যে অর্ধচন্দ্র মানে কি? অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। তো নর্মালি কেউ যখন কাউকে গলা দিয়ে ধাক্কা দিতে, তার হাতের শেপটা কিরকম হয়ে যায়? অনেকটা অর্ধচন্দ্রাকার হয়ে যায় না, যে দেখতেছো? দ্যাটস, এইটা হচ্ছে তোমার গলা ধাক্কা। তো এই হচ্ছে মুখ্য অর্থ এবং গৌণ অর্থর বিষয়টা। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আবিধানিক শব্দ বাছাই। এটা থেকে বিউপিতে লাস্ট ইয়ারে কোশ্চেন আসছে, গত বছরের আগের বছরে কোশ্চেন আসছে আর কি। ঠিক আছে? তো এই যে আবিধানিক শব্দ বাছাই, এটা তোমার কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্যই ইম্পর্টেন্ট, তুমি একজন স্টুডেন্ট, তুমি পড়াশোনা করতেছো, বাট বাংলা অভিধান থেকে কিভাবে শব্দ বাছাই করতে হয় তুমি সেটাই জানো না, তাহলে তুমি কি পড়াশোনা করতেছো? এটা হচ্ছে মেইন বিষয়টা। তো এটা জাহাঙ্গীরনগরেও অনেক আগে থেকেই আসতো, বাট রিসেন্ট গত বছরের আগের বছরে বিউপিতে এই কোশ্চেনটা আসছে। ওকে? তো আবিধানিক শব্দ বাছাই করার সিস্টেম আছে একটা। নর্মালি ইংরেজির ক্ষেত্রে যে আলফাবেট গুলা এ থেকে জেড পর্যন্ত, এই প্রত্যেকটা লেটার গুলা সিকোয়েন্স অনুযায়ী সাজানো, এ বি সি ডি করে শেষে এক্স ওয়াই জেড। কিন্তু বাংলা যে শব্দগুলা, বাংলা যে বর্ণগুলা, সেগুলা কিন্তু এরকম না। সেইখানে তোমার লেটার গুলা সবগুলা সিকোয়েন্স অনুযায়ী নাই, সেখানে মাঝখানে অন্য কিছু লেটার আসছে, এলোমেলো হয়েছে। সেটাই হচ্ছে মেইন বিষয়, যে তুমি যখন বাংলা একটা অভিধান খুঁজে শব্দ বের করার চেষ্টা করবা, সেখানে মনে রাখবা সর্বপ্রথম তুমি পাবা হচ্ছে এই যে স্বরবর্ণের যেগুলা সেগুলা, যেমন স্বর, স্বরে, রস্যই, দীর্ঘ, হ্রস্ব উ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ, এগুলা। হ্যাঁ, এই যে অভিধানিক বর্ণানুক্রম অনুযায়ী যে স্বর, স্বরে থেকে এই পর্যন্ত সবচেয়ে প্রথমে পাবা, মানে সর্বপ্রথম পাবা হচ্ছে স্বরবর্ণকে। তারপরে দেখো কি পাবা, তারপরেই পাবা হচ্ছে এই যে চিহ্নযুক্ত এই শব্দগুলা, অনুস্বার, বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। এই তিনটা জিনিসকে পাবা হচ্ছে তারপরে। কি কি? অনুস্বার, বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। এরপরে গিয়ে শুরু হবে তোমার ব্যঞ্জন বর্ণের শব্দ, যে শব্দগুলো সেগুলো। তাও দেখো, ব্যঞ্জন বর্ণের সর্বপ্রথম আসবে ক, তারপরেই কিন্তু খ আসবে না, তারপরে আসবে ক্ষিয়। ক্ষিয় দিয়ে যখন শব্দ শেষ হবে, তারপরে গিয়া খয়ের গুলা শুরু হবে। এভাবে যাইতে থাকবে। তারপর দেখো ঢ পর্যন্ত গিয়ে স্টপ করে আবার ঢর চলে আসবে। এই যে ট ঠ ড ঢর পরে কিন্তু ঢর র। আবার দেখো এই ঢর পরেও কিন্তু এই যে এই র চলে আসলো। তারপরে ত এর পরে দেখো আবার খণ্ডত্ব চলে আসলো, ত এর পরেই কিন্তু থযুক্ত শব্দগুলা পাবা না। ত এর পরে কাকে পাবা? খণ্ডত্ব শব্দগুলা পাবা। ঠিক তেমনি আবার জ এর পরেই তুমি পেয়ে যাবে হচ্ছে অন্তস্থ জ। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার কিছু স্পেসিফিক জায়গা, যেমন আমরা যেটা দেখলাম, ধর্র, ডর্র, তারপর খণ্ডত্ব, এরপর হচ্ছে অন্তস্থ জ। তো এই হচ্ছে তোমার কিছু এলোমেলো পয়েন্ট আছে, যেগুলা থেকেই কিন্তু অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, তো বিসিএস বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানেই তুমি যাও না কেন, তোমার এই সকল জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিবে। আর এটা যদি সিস্টেমটা কেউ জানে, তাহলে সে ইজিলি কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। আর যদি না জানে, তাহলে সে 100% এখানে 1 মার্ক সারে আসতে হবে। ওকে? তো দেখো, আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে অভিধানে, বাংলা অভিধানে বর্ণানুক্রমটা কিরকম হয়ে থাকে। ঠিক আছে? তারপর দেখো যে আবিধানিক শব্দ, আবিধানিক শব্দের মধ্যে তোমার এই যে এখানে দেখতেছো নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফল, আবার নিচে আবার কিছু যুক্ত ব্যঞ্জন আকারে শব্দ দেওয়া আছে। তো আমাকে তোমরা একটু অ্যান্সার করো, যে এই যে নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফলের মধ্যে সর্বপ্রথম আমি কোনটাকে খুঁজে পাবো? বলতে পারবা? আনমিউট করে অ্যান্সার করার ট্রাই করো তো, দেখি পারো কিনা। একটু আগে তো আমরা সিকোয়েন্সটা দেখলাম, তার মধ্যে নাইফল। সর্বপ্রথম পাবো কোনটা? রাইট, নাইফলকে আমরা সর্বপ্রথম পাবো। তার মানে এটা হচ্ছে 1 নম্বরে। তারপরে কি পাবো? নার, নাস, নাটা, কোনটা পাবো? অবশ্যই নাটা পাবো। নাটাফল। তারপরে পাবো কি, যে স পাবো না র পাবো আগে? তো দেখো, র হচ্ছে আগে, তারপরে গিয়া স, তাহলে র আগে পাবো। মানে এটা হচ্ছে 3, আর নাশপাতি হচ্ছে 4। এগুলাকে এখন কিভাবে বুঝবো যে শ্রু, শ্রু, ক্ষীয়, তারপর নয়ড, নয়, এর মধ্যে কোনটা আগে পাবো কোনটা পরে পাবো? আমরা এটাকে ভেঙে দেখি, ভেঙে তারপর ডিসিশনটা নিব। এটাকে ভাঙলে পাবো হচ্ছে স যোগ র যোগ রস্য উ। এটাকে ভাঙলে পাবো হচ্ছে স যোগ র যোগ দীর্ঘ উ। ঠিক আছে? এটাকে ভাঙলে পাবো হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। এটাকে ভাঙলে পাবো হচ্ছে ন যোগ ঢ। এটাকে হচ্ছে ন যোগ ম। ঠিক আছে? তাহলে আমাকে এবার বলো, সর্বপ্রথম তুমি কোনটাকে খুঁজে পাবা? দেখো কোনটাকে খুঁজে পাবা সর্বপ্রথম? কিউ। ক যোগ ব্যাটার। ক যোগ মূর্ধন্য ষ যেটা, সেটাকে আমরা সর্বপ্রথম পাবো, কেননা এই যে ক হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণের মধ্যে সিকোয়েন্সে সর্বপ্রথম আসে, দেখো। ঠিক আছে? তারপরে পাবো কোনটাকে? এটা হচ্ছে 1। তারপরে পাবো হচ্ছে 9 ড নাকি 9 ম? বলো। অবশ্যই 9 ড, কেন? এটা হচ্ছে 2।
তারপর 9 ম হচ্ছে 3। এই যে শ্রু এবং শ্রু কোনটা আগে পাবো বলো? অবশ্যই স্বর দুইটাতেই তো সেম, তাহলে রস্ব আগে পাবো না দীর্ঘ আগে পাবো? অবশ্যই রস্ব আগে পাবো। তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ক্লিয়ার এই জিনিসটা সবাই? আচ্ছা, তাহলে এই কোশ্চেনটার এবার জি অ্যান্সার ভাই। করো, দেখো। এটা কিন্তু একটা জাহাঙ্গীরনগরেরই কোশ্চেন। অভিধান অনুযায়ী নিচের ভাইয়া কোন আমি বর্ণানুক্রমটি ক্রমটি বুঝলাম সঠিক? না। কোনটা? শুনতে পাইনি, আরেকবার বলো। ভাইয়া আগের টপিকটা আমি বুঝতে পারিনি। আগেরটা বুঝতে পারো না, এখানকারটা এই যে এগুলা, জি ভাইয়া। এখানে প্রথমটা বুঝো নাই নাকি দ্বিতীয়টা, নাকি দুইটাই? ভাইয়া দুইটাই। দুইটাই, ওকে। আচ্ছা, মেইন বিষয় হচ্ছে বাংলা যে অভিধানের বর্ণগুলো আছে, বর্ণানুক্রম, ধরো তুমি ডিকশনারি থেকে কিভাবে শব্দ খুঁজে বের করবে একটা সিকোয়েন্স অনুযায়ী না? তো বাংলার ক্ষেত্রে সিকোয়েন্সের মধ্যে সর্বপ্রথম আসা হচ্ছে স্বরবর্ণ, তারপরে আসা হচ্ছে তোমার এই যে চিহ্নগুলা, এই যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, তারপর আসে তোমার ব্যঞ্জন বর্ণের মধ্যে ক। তো ক এর শব্দগুলা খুঁজে বের করার পরেই কিন্তু খ চলে আসে না, তারপরে আসবে তোমার ক্ষিয়, তারপরে এরকম তোমার এই যে র এর পরে ঢর র, তারপরে এই ঢ এর পরে ঢর র, তারপরে ত এর পরে থ পাবা না, কিন্তু ত এর পরে পাবা হচ্ছে খণ্ডত্ব দিয়ে শব্দগুলা। ঠিক তেমনি জ এর পরে পাবা হচ্ছে অন্তস্থ জ। এই হচ্ছে কিছু কিছু যেখানে যেখানে আমি ব্লু মার্ক করে রাখছি, সেগুলো হচ্ছে কিছু কিছু স্পেসিফিক ব্যতিক্রমী জায়গা, যেগুলো তোমার নর্মাল সিকোয়েন্স অনুযায়ী থাকে না। কারণ নর্মাল সিকোয়েন্স তো আমরা জানি হচ্ছে এই যে দেখো, ক এর পরে খ আসবে, তারপরে ত এর পরে থ আসবে, কিন্তু এরকম চিহ্নটা তোমার অভিধানে ব্যতিক্রম। দ্যাটস যখন আমাদেরকে কোশ্চেন করা হবে যে আবিধানিক ক্রম অনুযায়ী কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, কোন সঠিক ক্রমটা কোনটা, তখন আমাদেরকে অ্যান্সার গুলা করা লাগবে। যেমন দেখো, নাইফল, নাটাফল, নাশপাতি, নারকেল, এর মধ্যে কোনটা আগে আসবে? দেখো সবগুলাতেই না 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 আছে। তার মানে এখানে সেম, এখান দিয়ে আমরা বুঝতে পারবো না যে কোনটা আগে আসবে। তারপরে বর্ণটা দেখো, এখানে আছে র, নার, এটা হচ্ছে স, নাশ, এটা হচ্ছে নাটা, এটা হচ্ছে নাই। তাহলে রশ্মি আগে আসবে নাকি যে ট, স, র আগে আসবে? তো আমরা জানি যে স্বরবর্ণ আগে আসে, তো স্বরবর্ণের মধ্যে রশ্মি আগে আসবে, এটা হচ্ছে 1 নম্বরে। তারপরে দেখো ট আগে আসবে, তার মানে 2 নম্বর হচ্ছে এই বর্ণটা। তারপরে দেখো র আগে আসে, এই যে এখানে রটা দেখো আগে, তারপর হচ্ছে তালব্য শ। তাহলে র যেহেতু আগে, তার মানে নারকেল হচ্ছে 3 নম্বর, নাশপাতি হচ্ছে 4 নম্বর। তার মানে সিকোয়েন্সটা হচ্ছে এইভাবে, এটা, তারপরে এইটা, তারপরে এইটা। এবার ক্লিয়ার বুঝছো প্রথমটা? বলো। এখন বুঝছি ভাইয়া। পরেরটাও দেখো, তোমার ঠিক তেমনি। প্রথমে তুমি কি পাবা? এখানে তো যুক্ত ব্যঞ্জন আকার আছে, এটাকে ভাঙতে হবে। ভেঙে দেখো ক যোগ মূর্ধন্য ষ, ন যোগ ড, ন যোগ ম, আবার স্বর রস্যু দীর্ঘকার রস্যুকার এরকম। তাহলে প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ক এরটা, ক যোগ মূর্ধন্য ষ, যেহেতু ক্ষিয় আগে 1 নম্বর হবে। তারপর নয়ের সাথে ড পাবো, এটা 2 নম্বর হবে। নয়ের সাথে ম পাবো, এটা 3 নম্বর হবে। তারপরে স্বর রস্যু প্রথম নয় হবে 4-এ, আর স্বর দীর্ঘ হবে তারপরে 5-এ। তো এই হচ্ছে এটার সিকোয়েন্সটা। আর এইবার তাহলে তোমরা এই প্রশ্নটার উত্তর দাও যে এখানে কোন ক্রমটা সঠিক। তো এখানে কিন্তু চিহ্ন আছে, খেয়াল করে দেখো, চিহ্ন কিন্তু আছে। এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, প্রথমে স্বরবর্ণ আসে তাই না? তারপরে আসবে এই চিহ্নগুলা, তারপরে আসবে তোমার ব্যঞ্জন বর্ণের মধ্যে ক, তারপরে তোমার খ না এসে মাঝখানে চলে আসবে ক্ষিয়, তারপরে তোমার এরকম ধর্র, ধর্র, তারপরে খণ্ডত্ব, মানে ত এর পরে খণ্ডত্ব, এরকম কিছু ঝামেলা আছে, হ্যাঁ। তো এবার আমাকে বলো যে এখানে কোনটা সঠিক। পাওয়া, গাং, গাও, গাঙ্গ, প্রথমটা হ্যাঁ, কি ক হইতে পারে? নাম্বারটা। কোনটা, গহ বলতেছো না গ? হুম? ভাই আরেকটু ভাই পান। হ্যাঁ, ভাবো প্রথমটা কি হইতে পারে কিনা, আমাকে সেটা বলো। কোনো চান্স আছে? পাওয়া কি 1 নম্বরে আসতে পারে? এটা কিন্তু বলছে ক্রম সঠিক, তার মানে ক্রম অনুযায়ী থাকতে হবে, প্রথমে যেটা সেটা প্রথমে থাকতে হবে, দ্বিতীয়টা এরকম। তো এখানে কি প্রথম ক্রমটা কি সঠিক কিনা? পাওয়া কি ডিকশনারিতে আগে পাবা, না গাং আগে পাবা, না গা, না গাঙ্গ, কোনটা? না ভাই, তাহলে প্রথমটা তুমি পাবা না, কারণ পাওয়া তোমার অনেক পরে যাওয়ার কথা। প্রথমটা হবে না। তাহলে দ্বিতীয়টা কি হইতে পারে? গাঙের পরে পাওয়া পাবা, 2 নম্বরে কি পাওয়া হবে? বলো। না প্রথমে একবার না, গাং পাইলাম, তারপরে পাওয়া কিভাবে হয়? গাঙের পরে তো গা, গয়ের গুলা শেষ হইতে হবে, দেন গিয়া পাওয়া আসবে। তো মানে এইটাও বাদ। এখন 3 নম্বরটা হইতে পারে, নাহলে 4 নম্বরটা হইতে পারে, এখন কোনটা সঠিক বলো?
আমি একটু কঠিনটা এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি যাতে করে তোমরা ভাইয়া 3 নাম্বারটা। করো। হ্যাঁ, 3 নম্বরটাই হচ্ছে তোমার মেইন কারেক্ট তিন অ্যান্সার। নাম্বার। হ্যাঁ, কেননা দেখো প্রথমে আমরা কি জানি স্বরবর্ণ আগে আসে তারপরে চিহ্নগুলো আগে আসে। তো এখানে তো স্বরবর্ণ কোথাও নাই, তো স্বরবর্ণের সিকোয়েন্সটা এটা না। এটা হচ্ছে তার মানে চিহ্ন যেহেতু আছে তার মানে চিহ্নটা আগে আসতে হবে। তাহলে দেখো গাং এরটা আগে আসবে, সরি এই যে এখানে গাং এরটা আগে আসবে, তারপরে গা আসবে, তারপর হচ্ছে গাঙ্গ, এটা আসলো, ঠিক আছে, চিহ্ন শেষ। তারপরে এখন এখন দেখো পাওয়ার সাথে তো কোনো চিহ্নই নাই, তার মানে পাওয়া চলে আসলো তোমার ব্যঞ্জন বর্ণের মধ্যে। তো নর্মালি ব্যঞ্জন বর্ণের গয়ের পরেই তো তোমার পাওয়া, মানে সেই ক্ষেত্রে তোমার এই যে পাওয়াটা 4 নম্বরই হবে, সিকোয়েন্স অনুযায়ী 3 নম্বরটাই কারেক্ট। আর এটাও কিন্তু ভুল। এবার কি বুঝতে পারছো সবাই, নাকি বুঝো নাই? আবার এখানে দেখো গাং ঘি পাওয়া গাঙ্গ, তো গাঙ্গ তো এইদিকেই গয়ের গুলো একসাথে থাকার কথা, তারপরে পাওয়া আসবে, এই জন্য 4 নম্বরটাও ভুল। ক্লিয়ার সবাই এটা? ওকে, এটা বলো দেখি, এটা আরেকটা কোশ্চেন, তারপরেই শেষ। এটা একটু ভেবে অ্যান্সার দাও, তোমাদেরকে আমি টাইম দিলাম। ভেবে দেখো যে প্রথমটা কি হইতে পারে কিনা, যদি না হয় বাদ, দ্বিতীয়টাকে হইতে পারে কিনা, না হইলে বাদ, এভাবে করে ভেবে দেখো। কনফিউজ হয়ে যাইতেছো নাকি? ভাইয়া 3 নাম্বারটা। 3 নম্বরটা বলতেছো? ওকে, 3 নম্বরটা বলতেছো ঘুটা, ঘুঘু ঘুঙ্গুর ঘুটা ঘুটনি। তো 3 নম্বরটা কিভাবে হয়? আমরা বলছিলাম না যে প্রথমে স্বরবর্ণ তারপরে তোমার চিহ্ন, তারপরে গিয়ে তোমার ব্যঞ্জন বর্ণ শুরু। তাহলে 3 নম্বর যেটা, সেখানে দেখো শুরুতেই তো তোমার ব্যঞ্জন বর্ণের কাজ শুরু হয়ে গেছে। চিহ্নযুক্ত যেগুলো ছিল, যে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু, সেটার তো কাজ শুরু হয় নাই। তাহলে কিভাবে 3 নম্বরটা হয়? ভাইয়া 1 নাম্বারটা। 1 নম্বরটা তোমার হইতে পারতো, ঠিক আছে, কিন্তু 1 নম্বরটাতে একটা ঝামেলা আছে দেখো। ঘুটা আগে না ঘুটনি আগে, দুইটার সাথে কিন্তু চিহ্ন আগে আসছে, তাই না? তো চিহ্ন অনুযায়ী ঠিক আছে, ঘুটা ঘুটনিই প্রথমে আসবে, তারপরে ঘুঘু ঘুঙ্গুর হবে। কিন্তু ঘুটা আগে হবে না ঘুটনি আগে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো ঘর সুকার, তারপরে ধরো চিহ্ন চার আসলো। নাম্বার হ্যাঁ, তার মধ্যে দেখো ঘু টা, ঘু টায়ের পরে এই যে আকার আছে, হ্যাঁ, তার মানে এটাকে যদি তুমি ভাঙো, ঘু, তারপর ধরো চিহ্ন, তারপর ট, তারপর ধরো আ, তাই না? এই হচ্ছে এটাকে বাংলা। আর ঘুটনি যেটা, সেটা হচ্ছে, যদি দেখি যে ঘুটনি, সেটা হচ্ছে ঘু, তারপর চিহ্ন, তারপরে হচ্ছে ট, তারপর হচ্ছে তোমার ন, তারপর তোমার এই যে রশ্মি আর কি, ঠিক আছে? তো এখানে দেখো তুমি ট যুক্ত যে শব্দগুলা, ঘু, ট, আ, এটা আগে আসবে নাকি ঘু, ট, এটাই আগে আসবে বলো? মানে ট এর সাথে কোনো একটা এক্সট্রা আকার যুক্ত হওয়াটা আগে আসবে, নাকি শুধু স্পেসিফিক ট যেটা একাকে আছে সেটা আগে আগে আসবে বলো? তোমার কি মনে হয়? একটা হচ্ছে শুধু ট, আর একটা হচ্ছে ট এর সাথে আরেকটা আকার যুক্ত হয়েছে, তাহলে আগে কে আসবে? আগে কি একাকিটা আসবে না? আগে শুধু বর্ণটা আসবে, ট এর বর্ণ যেটা। এরপরে ট এর বর্ণ দিয়ে ধরো ট দিয়ে শব্দগুলা শেষ, তারপরে শুরু হবে টায়ের টায়ের গুলা, তারপর শব্দ শুরু হবে টু এর গুলা, তারপর শব্দ হবে টি এর গুলা, এভাবে না জিনিসটা? মানে তোমার সিকোয়েন্স কিন্তু সব জায়গাতেই মেনটেন করতে হবে। দ্যাটস ওয়াই যে ঘুটনি শব্দটা এটা আগে আসার কথা, তারপরে ঘুটা আসার কথা। কারণ এখানে দেখো ট এর সাথে কোনোই আকার উকার নাই, এই জন্য এটা আগে আসবে, কিন্তু এখানে ট এর সাথে আকার চলে আসছে, সেটা পরে আসবে। কথা বুঝছো? আমি বলবো যে ভাই এখানে তো নি আছে, তো নি তো পরের ব্যাপার। আগে তুমি সিকোয়েন্স অনুযায়ী মাঝখানের যেটা, সেটাকে কমপ্লিট করেছে না, তোমার 3 নম্বরে যাবা তুমি। তো মাঝখানেই তো ঘুটা আগে চলে, মানে ঘুটনি আগে চলে আসে, তারপরে গিয়ে ঘুটা আসবে। কথা কি বোঝা যাচ্ছে নাকি বুঝো নাই? তো সেই অনুযায়ী অ্যান্সারটা হচ্ছে 4 নম্বরটা কারেক্ট।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে এখানে আমি যা যা বোঝানোর ট্রাই করলাম আরেকবার একটু রিভিউ করি। এখানে আমরা লাস্টলি যেটা শিখলাম সেটা হচ্ছে আবিধানিক শব্দ বাছাই করা। এটা এখানে জাস্ট কিছু আমি কঠিন এক্সাম্পল দিচ্ছি যাতে করে তোমার মাথার মধ্যে কত ধরনের কোশ্চেন প্রবলেম হইতে পারে সেটা তুমি বুঝতে পারো, বাট পরীক্ষায় আরো স্পেসিফিক সুন্দর ওয়ার্ড দিয়ে দেয়, সেখানে তোমার এত মানে হিজিবিজি করে না, ঠিক আছে? তারপর দেখো আরেকটা জিনিস দেখলাম যে আলোচ্য বিষয়ের মধ্যে কি কি আছে এবং সেখানে তোমার ইংলিশ টার্মসটা কি বা কোন কোনগুলো আসতে পারে। তারপর তোমার লিপি সম্পর্কে আলোচনা করলাম, বাংলা লিপি কোনটার মধ্যে পড়ে, ব্রাহ্মী লিপির মধ্যে পড়ে। তারপর তোমার এই যে শব্দ গঠন কিভাবে হয়, তারপরে বাংলা ব্যাকরণের যে ইতিহাসটা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই যে বাংলা ভাষার উদ্ভব এবং উপভাষা এই জিনিসটা সম্পর্কে শিখবো, সেখানে আলাদা আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানা হবে।